শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি দ্বাদশ অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু জানিয়ে দাও, একটু এনশিওর করো যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও। ঠিক আছে, তারপর আমি চ্যাপ্টারটা স্টার্ট করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বাদশ অধ্যায় শুরু করেছিলাম অলরেডি। দুটা টপিক আমরা পার করে ফেলেছি, দুটা লেকচার হয়ে গিয়েছে। আজকে হচ্ছে তৃতীয় লেকচার। আজকে আমাদের পড়ানোর কথা ছিল প্রতিবর্তী ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন, আর হচ্ছে ইনস্টিংক্ট অর্থাৎ প্রতিবর্তী ক্রিয়া এবং ইনস্টিংক্ট মানে সহজাত আবেগ। আগের ক্লাসটাতে আমি পড়িয়েছিলাম তোমাদের ট্যাক্সিস সম্পর্কে এবং ট্যাক্সিসের ক্লাসিফিকেশনটা নিয়ে ডিটেইলে একটু আলোচনা করেছিলাম। তো এই সহজাত আচরণের মধ্যে আমরা এই তিনটা টপিক পড়ব। আজকে পড়ব হচ্ছে এই দুটা। তো ফার্স্টের টপিকটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন অর্থাৎ প্রতিবর্তী ক্রিয়া। এই টপিকটা নিয়ে তোমরা আগে থেকেই জেনে এসেছো, অষ্টম অধ্যায়ে যেমন করেছো, এসএসসি লেভেলেও তোমরা এই চ্যাপ্টারটা অলরেডি পড়ে এসেছো। তো প্রতিবর্তী ক্রিয়াটা কি? আমরা জানি যে আমাদের মস্তিষ্ক হচ্ছে সকল কিছু নিয়ন্ত্রণের কেন্দ্র। মস্তিষ্কের মাধ্যমে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। স্নায়বিক যে বিষয়গুলো থাকে সমস্ত কিছু হলো মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন ধরো, কারো শরীরে যদি কখনো মশা বসে, তাহলে কি করি আমরা? ঠাস করে একটা থাপ্পড় মেরে মশাটাকে তাড়িয়ে দিই অথবা মেরে ফেলি। তো এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? এই ক্ষেত্রে যখন তোমার গ্রাহক অঙ্গে কোনো একটা উদ্দীপনার সৃষ্টি হলো, সেই উদ্দীপনাটা সংবেদী স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক যখন সংকেত প্রেরণ করে তখনই আমরা বুঝতে পারি। কিন্তু প্রতিবর্তী ক্রিয়া কিন্তু এটা না। প্রতিবর্তী ক্রিয়াটা কি? ধরো আমাদের মস্তিষ্ক, আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি তো আমাদের মস্তিষ্কটা অবচেতন অবস্থায় থাকে, তাই না? প্রতিবর্তী ক্রিয়াটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, অর্থাৎ মস্তিষ্ক জানার আগেই যখন এই ঘটনাটা ঘটে যায়, কোনো একটা ঘটনা ঘটে যায় এবং যেটা স্পাইনাল কর্ড দ্বারা, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্নায়ু দ্বারা, স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়া। যেমন ধরো, ঘুমন্ত অবস্থায় যদি তোমার শরীরে মশা কামড় দিয়ে থাকে, তাহলে তুমি ঘুমের ঘুরেই একটা থাপ্পড় মেরে থাকো মশাটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বা মারার জন্য। তুমি মানে নির্জমগ্ন অবস্থায় তুমি মশাটাকে তাড়াতে চাও। এছাড়াও তখন কি হয়? তখন মস্তিষ্কটা অবচেতন অবস্থায় থাকে। এই সময় কে তাহলে এই কাজটাতে সাহায্য করে থাকে? এই সময় আমাদের যে স্পাইনাল কর্ড আছে, মানে স্নায়ুরজ্জু, সুষুম্না স্নায়ু যেটাকে বলে থাকি, সেই স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনা এবং এই পুরো ঘটনাটা ঘটে থাকে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ঘটে থাকে। এখন যদি এটাকে আমরা সংজ্ঞা দিই, এছাড়া আরো ঘটনা আছে, যেমন আগুনের মধ্যে বা গরম কিছুতে হাত পড়লে সাথে সাথে আমরা হাতটা সরিয়ে নিই। পায়ে যদি কখনো কারো কাটা ফুটে, আমরা সাথে সাথে পাটা উঠে নিই। অর্থাৎ এই ঘটনাগুলো এতটাই দ্রুত সংঘটিত হয় যে মস্তিষ্ক জানার আগেই ঘটনাটা ঘটে যায়। এবং এটি কে নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করতে চাই, যে প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? প্রতিবর্তী ক্রিয়া অর্থাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না স্নায়ুর এফারেন্ট নার্ভের প্রান্তে কোনো উদ্দীপনা গৃহীত হলে, সেটা হতে পারে আমাদের গ্রন্থি অথবা পেশিতে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই ঘটনাটাকে সামগ্রিকভাবে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে? মস্তিষ্ক দ্বারা যেটা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা আমাদের পেশি হতে পারে বা গ্রন্থিতে। যে জায়গায় উদ্দীপনা সৃষ্টি করবে, সেই অঙ্গটাতে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই ঘটনাটাকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। তো আমরা আগেই জেনেছি এই প্রতিবর্তী ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিবর্তী ক্রিয়াটা আমরা জেনেছি যে জন্মগত বা বংশগত, তাই না? এটা কোনো শিক্ষালাব্ধ আচরণ নয়। তোমাকে মশায় কামড় দিবে, তোমাকে শিখিয়ে দিবে যে মশাটাকে মারো, তারপরে তুমি মারবে, ঘটনাটা তো আসলে এরকম নয়, তাই না?
এই ঘটনাটা পুরোটাই জন্মগত, এটা মানে অটোমেটিক, অনৈচ্ছিক ভাবে হয়ে থাকে, অনৈচ্ছিক এবং স্বয়ংক্রিয়ভাবে এই ঘটনাগুলো ঘটে থাকে। এই জন্য এটা সহজাত আচরণের অন্তর্ভুক্ত। তো সহজাত প্রতিবর্তী ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য হলো, এই আচরণ তোমার ধরো পূর্ব অভিজ্ঞতার আলোকে হয়ে থাকে না, এটা তাৎক্ষণিকভাবে ঘটে থাকে। তারপরে প্রতিবর্তী ক্রিয়াটা হচ্ছে সহজাত বা জন্মগত, এটা কোনো শিক্ষালব্ধ আচরণ নয়। একটি মাত্র উদ্দীপক একটি মাত্র প্রতিক্রিয়ারই সৃষ্টি করে। যেমন মশা যদি কামড় দেয় তাহলে তোমার যে প্রতিক্রিয়াটা হবে অন্য কোনো ঘটনা, আগুনে আঁচ লাগলে তোমার সেই ঘটনা ঘটবে না। অর্থাৎ একটা উদ্দীপক দ্বারাই এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটা খুবই সহজ এবং খুবই দ্রুতভাবে সংঘটিত হয়। তাহলে প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে ফেললাম। এবার আসে প্রতিবর্তী চক্র। প্রতিবর্তী চক্র বা রিফ্লেক্স সাইকেল। ওকে, এই যে প্রতিবর্তী ক্রিয়াটা সংঘটিত হয়, এটা যে পথে এই স্নায়ু উদ্দীপনাটা প্রবাহিত হয় সেই পথটাকে বলা হয় প্রতিবর্তী চক্র বা প্রতিবর্ত রিফ্লেক্স সাইকেল। যে মানে প্রতিবর্তী ক্রিয়া ঘটার জন্য যে পথে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, একটু লিখে নাও তোমরা, প্রতিবর্তী চক্র। প্রতিবর্তী ক্রিয়া ঘটার জন্য যে পথে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় তাকে বলা হয় প্রতিবর্তী চক্র। এটি 5টি ধাপে সংঘটিত হয়। এটা হচ্ছে 5টি ধাপে এই প্রতিবর্তী চক্রটা সংঘটিত হয়ে থাকে। যেমন ধরো 1 নাম্বার, প্রথম হচ্ছে সংগ্রাহক। যেমন এটা সংগ্রাহক হতে পারে আমাদের ত্বক। এখানে আমরা জানি যে আমাদের স্নায়ুতন্ত্র কয় ধরনের, একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের শরীরের প্রান্তের দিকে যে স্নায়ুগুলো থাকে সেই স্নায়ুগুলো এই সংবেদনটা বহন করে নিয়ে যায়। অন্যভাবে যদি স্নায়ুতন্ত্রকে আমরা শ্রেণীবিন্যস্ত করি তাহলে সেটাকে ভাগ করা যায় সংবেদী, আমরা তোমরা এটা অষ্টম অধ্যায়ে পড়েছ, সংবেদী স্নায়ু, মোটর বা চেষ্টীয় স্নায়ু, আর একটা হচ্ছে মিশ্র স্নায়ু। মনে আছে কিনা একটু খেয়াল করো। সংবেদী স্নায়ু যেটা, সংবেদী স্নায়ু হচ্ছে গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে সে মস্তিষ্কের দিকে অথবা সুষুম্না কাণ্ডের দিকে নিয়ে যায় যে স্নায়ু, সেটাকে বলা হয় সংবেদী। আবার মস্তিষ্ক অথবা সুষুম্না কাণ্ড থেকে যেটা বহন করে নিয়ে আসে, অর্থাৎ বহির্বাহী বাহিরের দিকে নিয়ে আসে যে উদ্দীপনা বহন করে, সেটাকে বলা হয় মোটর বা চেষ্টীয় স্নায়ু। আর এই দুইটা মিক্সড স্নায়ু, যেটা দুই ধরনেরই কাজ করে, সেটাকে বলা হয় মিশ্র স্নায়ু। তো এই ক্ষেত্রে যে আমাদের সংগ্রাহক অঙ্গটা থাকে, এখানে যে স্নায়ুটা কাজ করে সেটাকে বলা হয় সংবেদী স্নায়ু। 2 নম্বর হচ্ছে অন্তর্বাহী পথ। এটা রিসেপ্টরও বলা হয় এফারেন্ট পথ। অর্থাৎ কোন একটা অঙ্গে বা যে কোনো জায়গায় যে অংশটায় তোমার এই উদ্দীপনাটা গৃহীত হবে, সেখানে যে স্নায়ু আছে সেই স্নায়ু পথে উদ্দীপনা পরিবাহিত হয়ে, যেহেতু প্রতিবর্তী ক্রিয়ায় তোমার মস্তিষ্ক কাজ করবে না, তাহলে এই ক্ষেত্রে এই উদ্দীপনাটা কোথায় যাবে? সরাসরি আমাদের সুষুম্না স্নায়ুতে। সুষুম্না স্নায়ুতে একটা কেন্দ্র আছে। আমরা জানি যে আমাদের সুষুম্না স্নায়ুটা যদি ধরি, এই মাঝখানে যে অংশটা থাকে এটাকে বলা হয় কেন্দ্র। এটা যদি কোনো উদ্দীপক হয়, এখানে কোনো একটা কিছু কামড়ালো, তাহলে এই পথে উদ্দীপনা যাবে এবং এখান থেকে আবার পুনরায় ফিরে আসবে। এটা হচ্ছে অ্যাফারেন্ট বা এটা সংবেদী, আর এটা হচ্ছে ইফারেন্ট। আমরা জানি আমাদের যে সুষুম্না স্নায়ু আছে, বাইরের দিকে থাকে হচ্ছে তোমার হোয়াইট ম্যাটার, ভিতরের দিকে থাকে গ্রে ম্যাটার, এবং এর মাঝখানে কেন্দ্রে থাকে হচ্ছে সিনাপস, অর্থাৎ দুইটা নিউরনের সংযোগস্থলকে একত্রে বলা হয় সিনাপস। সেখানে ডেনড্রাইট অ্যাক্সন থাকে। এইখানেই এই উদ্দীপনাটা বাহিত হয়ে চলে যায় এবং সেখান থেকে সংকেত প্রদান করে, তখন সেই উদ্দীপনাটা আবার যখন গ্রাহক ত্বকে আসে। অর্থাৎ 3 নাম্বারটা হচ্ছে বহির্বাহী পথ। বহির্বাহী পথ, 3 নাম্বারটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বা সেন্টার, বহির্বাহী পথ। আর 5 নাম্বারটা হচ্ছে তোমার ইফেক্টর অর্গান বা প্রভাবিত অঙ্গ। তাহলে এই যে প্রতিবর্তী ক্রিয়াটা সংঘটিত হয়, এটা কয়টা পথে সংঘটিত হয়?
এটা হচ্ছে 5টা পথে নয়, কয়টা পদ্ধতিতে বা কয়টা স্টেপে, এটা হলো 5টা স্টেপে এই প্রক্রিয়াটা সংগঠিত হয়। এটা যদি গ্রাহক অঙ্গ হয় তাহলে এখান থেকে উদ্দীপনা সংবেদী স্নায়ুর মাধ্যমে সুষুম্না কাণ্ডের কেন্দ্রে পৌঁছাবে এবং সেখান থেকে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হবে সেই উদ্দীপনাটা বহন করে নিয়ে আসবে। তাহলে এটা হলো কেন্দ্র 3 নাম্বার। আর বহির্বাহী স্নায়ু অর্থাৎ টেস্টীয় স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা আবার তোমার বৃহৎ ত্বকে আসবে এবং সেখানে উদ্দীপনা সৃষ্টি হবে, প্রভাবিত অঙ্গ। তখনই তুমি বুঝতে পারবে। এতগুলো ঘটনা ঘটে এটা মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, খুবই অল্প সময়, অর্থাৎ প্রতিবর্তী ক্রিয়াটা খুবই দ্রুত সংঘটিত হয়। আশা করি প্রতিবর্তী চক্রটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ। প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ। প্রতিবর্তী ক্রিয়াটি বিখ্যাত বিজ্ঞানী সোভিয়েত বিজ্ঞানী প্যাভলভ, আইভান প্যাভলভ রিফ্লেক্স এটাকে প্রথমত দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সহজাত বা আনকন্ডিশন রিফ্লেক্স বা প্রতিবর্ত, আর একটা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ বা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। তাহলে বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানী, সোভিয়েত মানে রাশিয়া, আগে রাশিয়া হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, তো সেই সোভিয়েত বিজ্ঞানী আইভান প্যাভলভ, একটু খেয়াল রাখবে যে প্রতিবর্তী ক্রিয়াটাকে কে শ্রেণী বিভাগ করেছেন? আইভান প্যাভলভ। ওনারা উনি এই প্রতিবর্তটাকে কয় ভাগে ভাগ করেছেন? দুভাগে। একটা হচ্ছে সহজাত বা আনকন্ডিশন রিফ্লেক্স, আর একটা হচ্ছে অর্জিত বা এটাকে সাপেক্ষ বলা হয় অথবা কন্ডিশন রিফ্লেক্স। ওকে, এখন সহজাত বা আনকন্ডিশন। সহজাত মানে তো আমরা আগে থেকেই জানি ইনবর্ন, যেটা জন্মগত। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই যে সহজাত আনকন্ডিশন রিফ্লেক্স কাকে বলে, তাহলে যে জন্মগত আচরণ হচ্ছে, যে রিফ্লেক্সটা হচ্ছে জন্মগত, এটা ধীর এবং কোনোভাবে কোনো শর্তের অধীন নয়, সেই ধরনের প্রতিবর্তী ক্রিয়াকে বলা হয় আনকন্ডিশন রিফ্লেক্স বা সহজাত প্রতিবর্তী ক্রিয়া। এটার উদাহরণ কি? যেমন ধরো কেউ কোনো বিরিয়ানি রান্না করছে পাশের বাড়িতে, বা মাটন রান্না করছে, ভালো কিছু রান্না করছে, তো এই মাংসের গন্ধে বা খাবারের গন্ধে কি হয়, আমাদের কিন্তু ভেতরে একটা ফিলিংস হয়, তাই না? যে মুখে অটোমেটিক লালা চলে আসে। তোমার সামনে যদি একটা তেঁতুল ধরা হয় বা টক জিনিস কিছু ধরা হয়, তাহলে কি হয়, আমাদের খেতে ইচ্ছা না হলেও মনের অজান্তে, দেখো তেঁতুলের নাম শোনাতে অনেকে হয়তো মুখে জল চলে আসছে, তাই না? মুখের ভেতরে লালা নিঃসৃত হয়। তারপরে ধরো তীব্র আলো যদি চোখের মধ্যে পড়ে, তীব্র আলোতে আমাদের চোখের তারা বা পিউপিলটা সংকুচিত হয়ে যায়। এটা কি তোমার ইচ্ছাকৃত? অবশ্যই ইচ্ছাকৃত না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়, এটা মানুষের জন্মগত কিছু আচরণ। তাহলে এই ধরনের ঘটনাগুলো কি সহজাত বা আনকন্ডিশন রিফ্লেক্সের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার দেখো অর্জিত বা সাপেক্ষ রিফ্লেক্স। তাহলে এটা ঠিক অপোজিটটাই হবে, হচ্ছে অর্জিত। তাহলে অর্জিত বা কন্ডিশন রিফ্লেক্স কাকে বলে? যে কন্ডিশন মানে যেইটা শর্তে, যেই সহজাত আচরণ, যেই প্রতিবর্তী ক্রিয়াটা হচ্ছে শিক্ষা দ্বারা অর্জিত হয়, শিক্ষালব্ধ, তারপর হচ্ছে এটা শর্তাধীন, সেই ধরনের প্রতিবর্ত ক্রিয়াকে বলা হয় অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে সহজাত আচরণ থেকে অর্জিত হয়, এটা শিক্ষালব্ধ আচরণ, এটা শিক্ষার মাধ্যমে অর্জন করতে হয়, এটা হচ্ছে পরিবর্তনশীল এবং এটা জন্মগত নয়, জিনগত নয়, জিনগতভাবে এটা বাহিত হয় না। তাহলে আমরা রিফ্লেক্সের দুইটা ধরন পেলাম, একটা হচ্ছে সহজাত রিফ্লেক্স আর একটা হচ্ছে অর্জিত রিফ্লেক্স বা অর্জিত প্রতিবর্তন। তাহলে সহজ প্রতিবর্তন ক্রিয়ার আমরা দুইটা ভাগ পেলাম। প্রথম ভাগটাকে আবার মানে সহজাত প্রতিবর্তী ক্রিয়াটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা আবার 3 ধরনের। একটা হচ্ছে উপরিগত বা সুপারফিশিয়াল, উপরিগত বা সুপারফিশিয়াল
এগুলো ইংরেজিতে লিখলে ভালো হয়। প্রতিবর্তী, প্রতিবর্তন। 2 নাম্বার হচ্ছে গভীর বা ডিপ প্রতিবর্তন। 3 নাম্বার হচ্ছে আন্তর্জন্ত্রীয়, আন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল, ভিসেরাল প্রতিবর্তন। এখন দেখো উপরিগত বা সুপারফিশিয়াল, এই উদ্দীপনাটা সাধারণত ত্বকে গৃহীত হয়। এটা কেমন ধরনের প্রতিবর্তন? এটা তোমরা বইয়ে পড়লেই বুঝতে পারবা, খুবই সহজ। যেমন তোমার কারো পায়ের নিচে যদি কেউ সুড়সুড়ি দেয় বা চুলকানি দেয়, তাহলে কি করো তোমরা সাথে সাথে পাটা সরিয়ে নেয় বা পাটা সংকুচিত হয়ে যায়। তো এই ধরনের প্রতিক্রিয়াকে বা প্রতিবর্তনকে বলা হয় উপরিগত বা সুপারফিশিয়াল প্রতিবর্তন। গভীর বা ডিপ প্রতিবর্তন এটা কেমন? এক্ষেত্রে কেউ যদি তোমরা ধরো পা ঝুলিয়ে বসে থাকো, হ্যাঁ, পা ঝুলিয়ে বসে থাকলে যদি হাঁটুর মধ্যে আঘাত করা হয়, তখন হাঁটুটা কি হয়, সংকুচিত হয়ে যায় অথবা হাঁটুতে একটা ঝাঁকুনির সৃষ্টি হয়। তাহলে এই ধরনের প্রতিবর্তনকে বলা হয় গভীর বা ডিপ প্রতিবর্তন। আন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল, ভিসেরাল কথাটির অর্থ হচ্ছে নাড়ি ভুঁড়ি স্পেশালি। আন্তর্জন্ত্রীয় এখানে বোঝায় যে আমাদের শরীরের অভ্যন্তরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে, যেমন ধরো হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস, মূত্রাশয়, এই সকল ক্ষেত্রে যে প্রতিবর্তী মানে দেহের অভ্যন্তরে যে প্রতিবর্তী ক্রিয়াটা সংঘটিত হয় সেটাকে বলা হয় আন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্তন। ঠিক আছে, তাহলে প্রতিবর্তন সম্পর্কে আসলে এতটুকুনি তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই পর্যন্ত ইনাফ। এইটুকুন জানলে পরেই হবে। তোমরা প্রতিবর্তী ক্রিয়ার সংখ্যাটা শিখবে, প্রতিবর্তন চক্রটা এবং এটার ক্লাসিফিকেশনটা একটু জানা থাকতে হবে। ঠিক আছে, আশা করি প্রতিবর্তনটা সবাই বুঝতে পেরেছো। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আচ্ছা, আমরা চলে যাই নেক্সট টপিকে। এরপরে হচ্ছে আমাদের পরের টপিকটা হচ্ছে সহজাত আবেগ বা ইনস্টিংক্ট। সহজাত আবেগ বা ইনস্টিংক্ট। সহজাত আবেগটা নিয়েও আমরা যখন প্রথম ক্লাসে বলেছিলাম তখন এটা নিয়ে সামান্য একটু বলেছিলাম। আমরা একটু ডিটেল আলোচনা করি। প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করি, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেই উদাহরণটা শুরু করি। পৃথিবীতে যত সামুদ্রিক কচ্ছপ আছে, সেই কচ্ছপগুলো সামুদ্রিক কচ্ছপ, সমুদ্রে যে কচ্ছপগুলো থাকে, মানে সমুদ্রে যতটুকু পর্যন্ত জোয়ার আসে, জোয়ারের পানি আসে, তার কিছুটা উপরে গিয়ে বালির মধ্যে গর্ত করে কচ্ছপ সাধারণত ডিম পেড়ে থাকে এবং ডিম পেড়ে বালু দিয়ে ঢেকে রাখে। প্রায় 2 মাস পর ডিম ফুটে যখন বাচ্চা বের হয়ে আসে, তখন সেই বাচ্চাগুলো জন্মানোর পরপরই, জাস্ট জন্মানোর পরপরই তারা কি করে, খোলস ছেড়ে বের হয়ে তারা সমুদ্র অভিমুখে যাত্রা শুরু করে। ঠিক আছে, যখন যাত্রা শুরু করে, তুমি যদি সেই কাছিমটাকে ধরে উল্টা করে ঘুরিয়ে দাও, সে হয়তো কিছু দূর যাবে, গিয়ে দিকভ্রান্ত হয়ে তারপরে কিছুক্ষণ পর সে আবার সমুদ্র অভিমুখে যাত্রা করবে। অর্থাৎ এই যে কাছিমের যে আচরণটা, এটা কিন্তু সমস্ত সকল ধরনের সামুদ্রিক কাছিমে এই ঘটনাটা ঘটে থাকে। অর্থাৎ এই ঘটনাটা জিনগতভাবে স্থায়ী এবং বংশ পরম্পরা এটা সঞ্চালিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সহজাত আবেগ এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? সহজাত আবেগটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে জন্মগত যে শক্তির সাহায্যে একটি প্রজাতির কোনো প্রাণী কোন রকম উদ্দেশ্য, তোমার হচ্ছে কোন রকম উদ্দেশ্য এবং ফলাফল সম্পর্কে অবহিত না হয়ে আত্মরক্ষা এবং প্রজাতি রক্ষার জন্য যে আচরণটা করে থাকে, তাকেই বলা হচ্ছে সহজাত আবেগ বা ইনস্টিংক্ট। সংজ্ঞাটা তোমাদের বই দিয়ে আছে। যেমন ধরো কাছিমটা কি করলো, সে তো জন্ম নেওয়ার সাথে সাথেই কি করলো, জন্মানোর পর সে সমুদ্র অভিমুখে যাত্রা করলো। সে তো সদ্যজাত, সে তো শেখার সময় পায়নি। এই জিনিসটা বংশগত ভাবে তার মধ্যে চলে এসেছে, জিনগত ভাবে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্থায়ী। এখন সহজাত আবেগ সম্পর্কে বিজ্ঞানীরা আগে ধারণা ছিল, মানে তারা মনে করতো এটা নিসর্গ পরিচালিত, অর্থাৎ অটোমেটিক ভাবে এটা ঘটে থাকে। পরবর্তীতে বিখ্যাত বিজ্ঞানী
ডারউইনের নাম তোমরা সবাই শুনেছো, বিবর্তনবাদের প্রবক্তা যিনি, চার্লস রবার্ট ডারউইন। তো উনি সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে সহজাত আবেগকে সংজ্ঞায়িত করেন। তিনি বলেন যে প্রাকৃতিক নির্বাচনে সহজাত আবেগটা হচ্ছে এই যে সহজাত আবেগ, যে উদাহরণটা আমি দিলাম, এর প্রত্যেকটা প্রাণী প্রজাতিতে এরকম থেকে থাকে, হ্যাঁ, এবং এটা হচ্ছে ফিক্সড। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সহজাত আবেগ হলো প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মধ্য দিয়ে গড়ে ওঠা একটি জটিল প্রতিবর্তী ক্রিয়া। অর্থাৎ তার সংজ্ঞায় প্রচ্ছন্নভাবে এটাই উঠে এসেছে যে এই ঘটনাগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া। পরবর্তীকালে আরেক বিখ্যাত বিজ্ঞানী লরেন্স, উনিও একজন আচরণ বিজ্ঞানী, তোমরা ওনার নাম শুনেছো প্রথম ক্লাসটাতে। বিখ্যাত আচরণ বিজ্ঞানী লরেন্স ডারউইনের এই মতটাকে সমর্থন করলেও কিছুটা ভিন্ন মত পোষণ করেছে। তিনি বলেছিলেন যে এই সহজাত আবেগ প্রত্যেকটা প্রাণী প্রজাতির মধ্যে নির্দিষ্ট এবং কিছু স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, অর্থাৎ FAP, এটা সম্পর্কে তোমাদের বলেছিলাম। এটার ফুল মিনিংটা তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। এটার ফুল মিনিংটা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। প্রত্যেকটা প্রাণী প্রজাতির মধ্যে স্থায়ী হচ্ছে অ্যাকশন প্যাটার্ন থাকে, যা প্রজাতি নির্দিষ্ট এবং বংশ পরম্পরায় সঞ্চারিত ও জিনগতভাবে স্থায়ী এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এই FAP-টা কি? এটা হচ্ছে প্রাণী দেহে অনেকগুলো কেন্দ্র আছে, ঠিক আছে? FAP-র অনেকগুলো কেন্দ্র আছে, সেখান থেকে এটা নিয়ন্ত্রিত হয়। তো লরেন্সের এই ধারণাকে বিজ্ঞানী টিনবার্গেন সামগ্রিকভাবে তোমার হচ্ছে সমর্থন করেছিলেন। এখন সহজাত আবেগের যদি আমরা আরেকটু ব্যাখ্যায় যাই, ধরো হেরিঙ্গাল পাখির কথা তোমরা শুনেছো। হেরিঙ্গাল পাখি কি করে? সদ্যজাত হেরিঙ্গাল এবং তার মায়ের মধ্যে যে সাড়া প্রদর্শিত হয় তা থেকে তোমার এই সহজাত আবেগের সুন্দর উদাহরণ দেওয়া যায়। কিভাবে? হেরিঙ্গালের ক্ষুধার্ত যে হেরিঙ্গালের শাবক থাকে, সে কি চাক্ষুষ উদ্দীপনা তার মধ্যে বিকশিত হয়। একইভাবে বাসায় থাকা শিশু ছানার প্রতি পূর্ণাঙ্গ হেরিঙ্গালে তোমার হচ্ছে চাক্ষুষ উদ্দীপনা হিসেবে কাজ করে। রিলিজিং উদ্দীপনার মাধ্যমে যে উদ্দীপনার সৃষ্টি হয়, রিলিজিং উদ্দীপনার মাধ্যমে তোমার যে বার্তার সৃষ্টি করে। রিলিজিং কি? রিলিজিং আমরা পড়েছিলাম যেটা ফার্স্ট ক্লাসে, মোটিভেশন, তারপর হচ্ছে রিলিজিং, তারপর টার্মিনেশন। তাহলে এই রিলিজিং এর মাধ্যমে মোটিভেশন পাওয়ার পর তারপরে যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় রিলিজিং। রিলিজিং এর মাধ্যমে যে উদ্দীপনার সৃষ্টি হয় এটা কি? চাক্ষুষ উদ্দীপনা, তাই না? মস্তিষ্কের অপটিক কেন্দ্রে বাহিত হয় এবং সেখান থেকে উদ্দীপনার সৃষ্টি হয়। তো এই উদ্দীপনাটা নির্দিষ্ট সাড়ার সৃষ্টি করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সহজাত, IRM। এই যে রিলিজিং ঘটলো, এই রিলিজিং, এই যে চোখ দিয়ে দেখলো যে বাচ্চাটা ক্ষুধার্ত, আবার বাচ্চাটা দেখলো তার মা খাবার নিয়ে আসছে, তো এই যে উদ্দীপনাটা সৃষ্টি হয়, এটা মস্তিষ্কের অপটিক কেন্দ্রে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে সাড়ার সৃষ্টি হয়। সামগ্রিকভাবে এটাকে বলা হয় IRM, অর্থাৎ ইনেট রিলিজিং মেকানিজম। ইনেট রিলিজিং মেকানিজম। এই IRM নির্দিষ্ট পেশিকে সংকোচন প্রসারণের নির্দেশ দেয়। IRMটা কি করে? এই ইনেট রিলিজিং মেকানিজম মস্তিষ্ককে সংকেত দেয় ইনেট পেশিকে সংকুচিত প্রসারিত হওয়ার জন্য। তখন কি করে? শাবক হেরিঙ্গাল গুলো পূর্ণাঙ্গ হেরিঙ্গালের ঠোঁটের নিচে যে লাল ডট থাকে সেখানে টোকরাতে থাকে এবং মা পাখিটা তাকে খাবারটা উগরে দেয়। এই যে ঘটনা, এটাকেই বলা হয় FAP, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। তাহলে বাচ্চা হেরিঙ্গাল এবং মায়ের মধ্যে এই যে রিলিজিং এর মাধ্যমে যে ঘটনাটা ঘটলো, এটাকে বলা হয় FAP বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। যত হেরিঙ্গাল আছে, যত পরিস্থিতি পরিবর্তিত হোক না কেন, তাদের মধ্যে এই ঘটনাটা বংশ পরম্পরায় ঘটতেই থাকে। অর্থাৎ ক্ষুধার্ত শাবক হা করে থাকবে, তার মা আসলে সে ওই চোয়ালটাতে টুকরাতে থাকবে এবং মা খাবারটাকে উগরে দিবে। অর্থাৎ হেরিঙ্গাল প্রজাতির জন্য এই আচরণটা হচ্ছে ফিক্সড, এই জন্য এটাকে বলা হয় ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ওকে,
তো আমরা সহজাত আবেগ সম্পর্কে জানলাম। সহজাত আবেগের আরেকটা উদাহরণ তোমাদের বইতে আছে, টুনটুনি পাখির বাসা নির্মাণ। দেখো আমি আগেই বলেছিলাম এই চ্যাপ্টারটাতে মুখস্থ, সবকিছু গল্পের মতো করে পড়া, তাই না? খালি কিছু কিছু টার্মগুলো একটু মনে রাখার মতো। এখান থেকে এই প্রশ্নটা প্রায়ই আসে, এফএপি ফুল মিনিংটা কি, বা এফএপি কি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এখন এই যে টুনটুনি পাখি যে বাসা নির্মাণ করে, যখন তার ডিম পাড়ার সময় হয়, ধরো প্রথমে একটা তরুণী পাখি, তারা প্রথমে ডিম পাড়ার আগে একটা গাছে উপযুক্ত পাতা নির্বাচন করে, 2টা পাতা নির্বাচন করে তোমার রেশমি সুতা, সেটা হতে পারে মাকড়সার জাল বা এই জাতীয় কিছু দ্বারা 2টা পাতাকে একত্রিত করে বস্তা যেভাবে সেলাই করে সেরকম করে সেলাই করে দেয়। তারপরে হচ্ছে, এবং সেলাইটা যাতে খুলে না যায় তার জন্য তারা একটা গিরো দিয়ে থাকে। তারপর খড়কুটা বা এসব দিয়ে তারা নরম একটা গদি বানায় এবং তারপরে সেখানে ডিম পাড়ে। তাহলে টুনটুনি পাখির বাসা নির্মাণ, ডিম পাড়ার আগে যে বাসা নির্মাণ করার এই ঘটনাটা, এটা সমস্ত টুনটুনি পাখিদের মধ্যে ঘটবে। এটা তরুণ টুনটুনি বলো, বয়স্ক টুনটুনি বলো, যারা ডিম পাড়া পাখি আছে সকল টুনটুনির মধ্যে এই 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 প্যাটার্নটা হচ্ছে ফিক্সড। এটাকে বলা হয় ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। তাহলে আমরা কি হিরিঙ্গলের উদাহরণটা জানলাম, কাছিমের উদাহরণটা জানলাম, তারপর হচ্ছে টুনটুনি পাখির উদাহরণটা জানলাম। আশা করি সহজাত আবেগটা কি তোমরা বুঝতে পেরেছো, এবং এই সমস্ত আচরণগুলো কি জন্মগত বা ইনেট। ঠিক আছে, তাহলে এখান থেকে সহজাত আবেগের সংজ্ঞাটা শিখবে এবং এই যে ছোট ছোট যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে এগুলো জানতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আজকের ক্লাসে আমরা প্রতিবর্ত সম্পর্কে জানলাম, প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন এবং সহজাত আবেগ। এই বিষয়গুলো পরীক্ষায় সেভাবে না আসলেও তোমাদের জানা থাকা দরকার আছে। আমি কোনো টপিকই বাদ দিই না, যাতে তোমাদের, যেহেতু তোমাদের সামনে ভর্তি পরীক্ষা আছে, এই সময় কিন্তু তোমাদের টেস্টের জন্য প্রিপারেশন নিতে হতো। তো যারা বাসায় আছো হেয়ালি না করে পড়াশোনা চালিয়ে যাও। পরিস্থিতি এখন সবার জন্যই প্রতিকূল, কিছু করার নাই, এর মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, নভেম্বরে হয়তো স্কুল কলেজ করে যাওয়ার সম্ভাবনা আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও, আমরা আছি তোমাদের জন্য। তো দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে।